আমন্ত্রণ রাতের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস চন্দ্র সরকার। শুরুতেই জানাবো শিরোনাম। ভয়াবহ রূপ নিচ্ছে করোনা পরিস্থিতি। মৃত্যু সংক্রমণের বেশিরভাগই সীমান্তবর্তী জেলায়। সাতক্ষীরায় রোগী শনাক্তের হার প্রায় 60%। কোভিড চিকিৎসার খরচ নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর তথ্য অযৌক্তিক বলছেন বিশেষজ্ঞরা। অপচয় কমাতে স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ। সরকারি হাসপাতালের এই ব্যয় আমাদের কিছুটা অবাক করেছে এবং আমাদের মনে হয় এই ব্যয়টি যৌক্তিক নয়। সৌদি ফেরত নারীর বর্ণনায় প্রবাসে ভয়াবহ নির্যাতনের চিত্র। লোকলজ্জায় দত্তক দিতে চান সম্ভ্রম হারিয়ে জন্ম দেয়া ছেলেকে। বিদেশে টাকা পাচারকারীদের তথ্য নেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছেও। অবস্থানরত দেশের আইনি জটিলতায় কিছু করতে পারে না দূতাবাস, বললেন সচিব। বিশ্বে বসবাসযোগ্য শহরের তালিকায় তলানিতে ঢাকা। রাজধানীর জলাবদ্ধতা নিরসনে বিস্তর কাজ চলছে জানালেন মেয়র তাপস। সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা আর চুরি যাওয়া যান উদ্ধারে কোনো কাজে আসছে না ডিজিটাল নম্বর প্লেট। নেই সার্বক্ষণিক ট্র্যাকিংয়ের সুযোগ। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে বায়ো বাবলের বিধি উপেক্ষা করায় সাকিবের দুঃখ প্রকাশ। ভবিষ্যতে কাউকেই ছাড় দেয়া হবে না, হুঁশিয়ারি সিসিডিএম চেয়ারম্যানের। এতক্ষণ শিরোনাম দেখছিলেন দর্শক। আপনারা সবাই ঘরে এবং ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। যাচ্ছি পুরো খবরে। সারা দেশে বাড়ছে করোনার সংক্রমণ। প্রায় 1.5 মাস পর 2,500-এর বেশি রোগী শনাক্তের তথ্য মিলেছে আজ। গেল 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন 36 জন, এর মধ্যে অর্ধেকই 2 জেলায়। তারপরও ঢিলে ঢালা ভাব সবখানি। ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য বিভাগ। সংক্রমণের হার ও মৃত্যুর সংখ্যা বেড়ে সীমান্তবর্তী জেলাগুলো ক্রমেই উদ্বেগের কেন্দ্রবিন্দুতে। সারা দেশে যেখানে করোনায় 36 মৃত্যু, তার অর্ধেকই উত্তর আর দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোয়। হটস্পট খুলনা বিভাগেই একদিনে প্রাণ গেছে 10 জনের। 8 রোগী মারা গেছেন রাজশাহী মেডিকেলে। শুরুতে সীমান্তবর্তী গ্রামে আক্রান্ত বেশি থাকলেও শনাক্তের হার দ্রুতই বাড়ছে শহরাঞ্চলে, যদিও তাতে পরোয়া নেই শহরবাসীর। মাস্ক আছে কিন্তু সবসময় গরম রোদ্দুরে পরা অস্বাভাবিক হয়ে উঠেছে। মাস্ক খুললাম, খাইলাম তো এখন নাস্তা খাইলাম, ওই জন্য মাস্ক খুলে রাখি। সংক্রমণের ঊর্ধ্বগতিতেও সবখানে ঢিলেঢালা ভাব। প্রশাসনের নজরদারিতেও শিথিলতা। কেন? আমরা একটা অপটিমাইজ কন্ডিশনে গেছি, যার ফলে আমরা কোথাও কঠোরতা অবলম্বন করেছি, কোথাও আবার আমরা একটু শিথিলতা অবলম্বন করেছি। স্বাস্থ্য বিভাগ বলছে ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের সামাজিক সংক্রমণই এখন উদ্বেগের মূল কারণ। ভারতীয় যে ভ্যারিয়েন্ট বা যেটা ডেল্টা ভ্যারিয়েন্ট, সেই ভ্যারিয়েন্টটার অস্তিত্ব পাওয়া গেছে প্রায় 80%। তো এই হিসাবে আমরা ধরে নিতে পারি যে আমাদের জেলাতেও এটা সংক্রমিত, কমিউনিটি যে ট্রান্সমিশন, এটা হয়তো হয়েছে। 52% সংক্রমণ নিয়ে 7 দিনের আংশিক লকডাউনে নাটোরবাসী। প্রায় 60% সংক্রমণে সীমান্তবর্তী জেলা সাতক্ষীরা পূর্ণ লকডাউনে। গরিবের আবার লকডাউন, পেটে খাওয়ার না থাকলে লকডাউন দেয় কি করবো? করোনায় আর কি করবি? যেহেতু মার্কেটিং চাকরি করি, সেহেতু আমাদের পেটের তাড়না আছে। শ্রমঘন এলাকা বাগেরহাটের মংলায় ভাইরাসের উপস্থিতি মিলেছে 61% মানুষের শরীরে। কাল থেকে 6 দিন কঠোর বিধিনিষেধ আরোপের ঘোষণা স্থানীয় প্রশাসনের। মংলা বন্দর পৌরসভায় 16/6/2021 তারিখ মধ্যরাত পর্যন্ত আমরা কঠোর বিধিনিষেধ আরোপ করছি। এলাকাভিত্তিক বিধিনিষেধ জারি আছে খুলনা, যশোর, নওগাঁ, নোয়াখালী ও গোপালগঞ্জে। আমিন বাবু, যমুনা নিউজ। সীমান্তবর্তী জেলাগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি সাতক্ষীরায়। সংক্রমণের হার পৌঁছেছে 59%। আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়া এবং ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার শঙ্কায় চলছে 7 দিনের বিশেষ লকডাউন। তারপরও সাধারণ মানুষকে ঘরে রাখা কঠিন হয়ে পড়েছে। কেউ বের হচ্ছেন কাজের জন্য, কেউ আবার অকারণেই। সাতক্ষীরায় দিন দিন বেড়েই চলেছে করোনা সংক্রমণ। এরই মধ্যে শনাক্তের হার গিয়ে ঠেকেছে 50%-এর উপরে। এমন পরিস্থিতিতে লকডাউন দিয়েও ঘরে রাখা যাচ্ছে না অনেককে।
স্বল্প আয়ের লোকজন বলছেন টানা বেশি দিন কাজ না করে থাকার সুযোগ নেই, বাধ্য হয়ে তাদের বের হতেই হচ্ছে। মাছ না পেলে আমাদের পেট চলে না, আবার কি বক্তব্য দেবো? ও দেশে বড় লোকের মেম্বার স্যার মানাকে গরিবী দিচ্ছে। প্রায় 2 মাস কাজ কাম পাচ্ছি না, খাওয়া দাওয়া খুব কষ্টই যাচ্ছে। আমার মহাজন আমাদের কিছু দিচ্ছে না, মানে কিভাবে চলবো আমরা? ডাক্তারের কাছে আসতে গেলে সমস্যা, পথে ঘাটে বা খাবার দাবারও সমস্যা, বিভিন্ন দিক থেকে আমাদের অনেক সমস্যার ভিতরে আমরা আছি। লকডাউনে কোনো জনপ্রতিনিধি সহায়তা নিয়ে আসেনি বলে অভিযোগ অনেকের। গতবার চাল ডাল কিছু পাইলাম, এবার কিছু পাইনি, আমরা খুব অসহায়ের মধ্যে আছি। করোনার শুরুতে বহু জনপ্রতিনিধিরা তারা ভোট করার উদ্দেশ্যে হয়তোবা খাবার নিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়েছিল, কিন্তু এই লকডাউনের মধ্যেও একজনকে আমরা দেখলাম না যে তিনি কোনো প্রকার সহযোগিতা কোনো নিম্ন আয়ের মানুষের বাড়িতে দিয়েছেন। লকডাউন কার্যকর করে দিনরাত মাঠে কাজ করছে পুলিশ সদস্যরা, তবে অনেকে ঠুকনো কারণে ঘর থেকে বেরিয়ে পড়ায় বিধিনিষেধ কার্যকর সঠিকভাবে করা যাচ্ছে না, এমন মত তাদের। কঠোরভাবে রাস্তায় আছে, যে সমস্ত গাড়ি নিয়ে বাইর হচ্ছে তাদের গাড়িগুলো মামলা দিচ্ছি। ঘরে থাকার জন্য আকুল আহ্বান জানাচ্ছি, বাট তাদেরকে ঘরে রাখতে পারতেছি না। জেলা স্বাস্থ্য বিভাগের সর্বোচ্চ কর্মকর্তা বলছেন, আপাতত তাদের দুশ্চিন্তার কারণ ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট। ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট নিয়ে আমাদের আসলে প্রশ্ন আছে, এটা জেনোম অ্যানালাইসিস আমাদের এই লোকালিভাবে করা সম্ভব না। সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বেশি করোনা সন্দেহ থাকে, তাহলে আইডিসির সাথে আলোচনা ক্রমে কিছু স্যাম্পেল আমরা ডেল্টা ভ্যারিয়েন্টের জন্য অ্যানালাইসিসের জন্য পাঠানোর কথা চিন্তা করছি। গেল বছরের মার্চ থেকে সাতক্ষীরায় এখন পর্যন্ত সংক্রমিত ব্যক্তির সংখ্যা 2000-এর কাছাকাছি। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 52 জন, আর উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে 232 জনের। আহসানুর রহমান রাজীব, যমুনা নিউজ, সাতক্ষীরা। সরকারি হাসপাতালে কোভিড চিকিৎসার দৈনিক খরচ অযৌক্তিক বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে স্বাস্থ্য খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানো গেলে খরচ কমিয়ে আনা সম্ভব। পাশাপাশি চিকিৎসা সেবার উন্নয়নে বাজেট বাস্তবায়নে বিশেষ গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন জনস্বাস্থ্য সংশ্লিষ্টরা। দেশে করোনা সংক্রমণের কয়েক মাস পর থেকে কোভিড চিকিৎসা দিয়ে আসছে বেসরকারি এই হাসপাতালটি। সাধারণ বেডের পাশাপাশি আছে আইসিইউ। ইউনিভার্সাল মেডিকেলের কর্ণধার জানিয়েছেন, বিশেষ কোনো জটিলতা ছাড়া কোভিড চিকিৎসায় এখানে রোগীদের সাধারণ বেডে খরচ 8 থেকে 10,000 টাকা, আইসিইউতে সেটি 30,000-এর বেশি নয়। এটি আপেক্ষিক, যে রোগী ওয়ার্ডে ভর্তি হচ্ছে তার বেড পার ডে 2,500 টাকা, ডাক্তার যতবার দেখছে তত ভিজিট যোগ হচ্ছে। আবার যদি কোনো রোগী আইসিইউতে থাকছে, তার যেমন আমাদের এখানে 19,500 টাকা একটা কম্বাইন্ড কস্ট সেট করা আছে, একদম ভেন্টিলেটর, হাই ফ্লো নেজাল ক্যানুলা, সিরিঞ্জ পাম্প, ইনফিউশন পাম্প, মনিটর, যা লাগুক, যত খুশি লাগুক, এটা হচ্ছে ফিক্সড কস্ট। কোভিড চিকিৎসায় সরকারি হাসপাতালে খরচ এর চেয়ে বেশি। সংসদে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, সাধারণ বেডে সরকারের খরচ 15,000 আর আইসিইউতে দৈনিক 50,000 টাকা। প্রতিটা ব্যক্তির জন্য 15,000 টাকা ব্যয় হয়েছে পার ডে, যেটা এই সরকার বহন করেছে। গেল বছর পরিচালিত সরকারি গবেষণায় পাওয়া তথ্যে এই খরচ আরও কম দেখানো হয়েছিল, যেখানে স্বাস্থ্যকর্মীদের বেতন ভাতা সহ সকল খরচ অন্তর্ভুক্ত ছিল। সরকারি হাসপাতালে একজন রোগী কিন্তু গড়ে 10 দিন অবস্থান করেছে, বেসরকারি হাসপাতালে সেটা 6.5 দিন। একজন রোগীর দৈনিক কত টাকা ব্যয় হয়েছিল, সেটা সরকারি হাসপাতালে 12,800 টাকা। আমরা যদি এবার আইসিইউ সেবা যারা নিয়েছেন দিন ভিত্তিক দেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখেছি সরকারি হাসপাতালে সেই ব্যয়টা ছিল 51,000 টাকা। বিশেষজ্ঞরা বলছেন, সরকারি প্রতিষ্ঠানের বাস্তব ও কাগজে খরচের পার্থক্য অনেক। স্বাস্থ্য খাতে স্বচ্ছতা বাড়ানো গেলে সরকারের অপচয় কমানো সম্ভব বলছেন তারা। সরকারি হাসপাতালের এই ব্যয় আমাদের কিছুটা অবাক করেছে এবং আমাদের মনে হয় এই ব্যয়টি যৌক্তিক নয়। এর একটি বিশ্লেষণ এবং অনুসন্ধান করা দরকার, কেন বেশি ব্যয় হচ্ছে। তা না হলে কিন্তু জনগণের অর্থ সঠিকভাবে ব্যবহৃত হচ্ছে না বলে আমাদের অনেকেরই মনে হবে। পাশাপাশি বাজেট বাস্তবায়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় জোর দেওয়ার পরামর্শ তাদের। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। সৌদি আরবে গৃহকর্মীর কাজ করতে গিয়ে নির্যাতনের শিকার এক নারী 6 মাস বয়সী শিশু সন্তান সহ ফিরেছেন দেশে। সন্তানের বাবার পরিচয় কি দেবেন এই লজ্জায় শিশুটিকে দত্তক দিতে চান তিনি। আপাতত ব্র্যাকের তত্ত্বাবধানে থাকলেও সামাজিকতার লজ্জায় প্রহর কাটছে তার। বিস্তারিত জানাচ্ছেন আলামিন হক। পৃথিবীকে বোঝার আগেই দুনিয়ার নিষ্ঠুরতার শিকার এই শিশু। অবুঝ কান্নার শব্দে কাকে যেন ধিক্কার দিচ্ছে সে। পিতার পরিচয় দেয়নি জন্মদাতা। সামাজিকতার ভয়ে মাও পড়েছেন অকুল পাথারে।
জীবন বদলাতে 2 বছর আগে সৌদি আরব যান এই নারী। ভেবেছিলেন অর্থনৈতিক মুক্তি মিলবে, সচ্ছলতা আসবে জীবনে, কিন্তু হয়েছে তার উল্টো। ভয়াবহ নির্যাতনের জন্ম নেয় এক শিশু, এখন এই সন্তানই যেন বোঝা হয়েছে তার। লোকলজ্জার ভয়ে নারী ছেঁড়া ধনকে তুলে দিতে চান অন্যের কোলে। বিদেশ থেকে যদি একটা বাচ্চা বাংলাদেশে নিয়ে আসি, মানুষে বলবো বলে স্বামী নাই কিভাবে বাচ্চা হয়েছে। আমি ভাবছি একজনের কাছে বাচ্চাটা দিলে অনেক দিক দিয়ে সুবিধা পাইবা, খাওয়ানোর দিক দিয়ে সুবিধা পাইবা বা যত্নের দিক সুবিধা পাইবা। প্রবাস জীবনে কাজের শুরু থেকেই তিক্ত অভিজ্ঞতা তার। শত চেষ্টায়ও আগলে রাখতে পারেননি নিজ সম্ভ্রম। গৃহকর্তার মেঝো ছেলের নির্যাতনের শিকার হন তিনি। দরজা আটকে লিখছে, দেয়ালে আমার গায়ে হাত দিব, এই করবো সেই করবো, জোরাজুরি করবো, আমার সাথে নির্যাতন করতো। আমার শরীর দেহ আমার জব করে লিখবো, নাহলে আমার বাথরুম আটকে রাখবো। এক পর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে যৌন নির্যাতনের সাথে যোগ হয় শারীরিক নির্যাতন। কত কিছু হাওয়াইছে বাচ্চা পড়বার লেগে, কাজ হয়েছে না, আবার আমার ম্যাডাম মাইট দূরে করছে, সিঁড়ির থেকে আমার ফালাই দিয়েছে, বাড়ি বাড়ি জিনিস আমার দিয়ে আলগাইছে, যেমন বাচ্চা নষ্ট হয়ে জায়গা। আমার এ জায়গায় এক সাইড লয়ে লেছে ম্যাডামের মাইরে। 7 মাসের অন্তঃসত্ত্বা ওই নারীকে মিথ্যা অভিযোগে পাঠানো হয় স্থানীয় জেলে। 3 মাস পর সেখানেই জন্ম হয় ফুটফুটে ছেলের। ম্যাডামে আমার নিয়ে দিয়েছে থানা থেকে ডাক্তারের কাছে নিয়েছে, ডাক্তারের রিপোর্ট আনছে পরে থানা থেকে আবার ওই জেলও নিয়ে দিচ্ছে আমার। নানা চড়াই উতরাই পেরিয়ে দেশে ফিরলেও নেই স্বস্তি। তবে এগিয়ে এসেছে বেসরকারি সংস্থা ব্র্যাক। যারা আগ্রহী ব্যক্তি আছে তারা আমাদের সঙ্গে ব্র্যাকের সঙ্গে যোগাযোগ করলে আমরা সমস্ত দিক বিবেচনা করে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের সঙ্গে বা উভয় পক্ষেরই সম্মতিক্রমে আমরা দত্তকের ব্যবস্থা করে দেব। এদিকে ভুক্তভোগীর দায় নিতে নারাজ রিক্রুটিং এজেন্সি আলবি ইন্টারন্যাশনাল। তাদের দাবি, নির্যাতনের শিকার ওই নারী তাদের মাধ্যমে বিদেশে যাননি। না, পাঠাই না, আমরা এই মহিলাকে পাঠাই না। সিল তো এখন মারছে, যেহেতু সিল তো আমাদের তো সিল তো মারা তো কোনো একটা ফ্যাক্টর না। সৌদি আরবে যৌন নির্যাতনের শিকার হয়ে নারী কর্মীদের ফেরত আসার হার আগের তুলনায় বেড়েছে। লোকলজ্জার ভয়ে বিমানবন্দরে সন্তান ফেলে যাওয়ার ঘটনাও আছে। আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামে মানসিক ভারসাম্যহীন নারীর প্রসব করা নবজাতকের ঠাঁই হল এনজিও কর্মীর ঘরে। ফুটফুটে শিশুটিকে পেয়ে তার পরিবারে আনন্দের শেষ নেই। 999-এ ফোন পেয়ে রাস্তার পাশের প্রসব বেদনায় অচেতন নারীকে উদ্ধার করে পুলিশ। দ্রুত হাসপাতালে নেয়ায় বেঁচে যায় মা ও শিশুর জীবন। সদ্য ভূমিষ্ঠ ফুটফুটে নবজাতক দেখেই মন ভালো হয়ে যায়। শিশুটি যার কোলে সে শারমিন জাহান কিন্তু মা নন। পরম মমতায় আদর স্নেহে লালন পালন করছেন মাত্র। সোমবার হালিশহর নয়াবাজার বিশ্ব রোডে প্রসব বেদনায় কাতরাচ্ছিলেন মানসিক ভারসাম্যহীন এক নারী। লাইট হাউস কনসোর্টিয়াম নামে এক এনজিওর কর্মীদের সহায়তায় পুলিশ তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে জন্ম দেন পুত্র সন্তানের। মা মানসিক ভারসাম্যহীন, পিতাকে অজানা। তাই জন্মের পর লালন পালনের দায়িত্ব নেন এনজিও কর্মী শারমিন জাহান। শিশুটিকে নিজেদের সন্তানের মতো মানুষ করতে চান পরিবারের সবাই। আমার যে বাচ্চা 3টা হয়েছে, ওদেরকে নিয়ে যে খুশি ছিল না আমার হাজব্যান্ড, ওকে পাইয়ে ও এখন অনেক খুশি। মানে সব জায়গায় ফোন টোন করি অস্থির মনে হইতেছে নিজের বাচ্চা হয়েছে। বাচ্চা দেখছি, দেখার পরে আমাদেরকে আগ্রহীতে বাড়ি গেছে বাচ্চা নেওয়াটা দত্ত টাকার জন্য। তো এই আদালতের মাধ্যমে আমরা এটা বাচ্চাটা আমাদের কি লাগবে। বউর কাছে শুনলাম যেন কি এরকম বাচ্চার কথা, তখন বউ বললো যেন কি আম্মা কি বলেন, হ্যাঁ তুমি যাও চলি আনো, মানে খুব আদর করবো। জাতীয় জরুরি পরিষেবা 999-এ ফোন পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন হালিশহর থানার উপপরিদর্শক সতেজ বড়ুয়ার নেতৃত্বে একটি টিম। প্রসব বেদনায় প্রায় অচেতন মানসিক ভারসাম্যহীন ওই নারীকে দ্রুত হাসপাতালে নেয়ায় বেঁচে যায় মা ও শিশুর জীবন। মানুষ কীভাবে করে রাস্তার পাশ দিয়ে চলে যাচ্ছে, কেউ দেখছে না, এটা সহ্য করার মতো ছিল না। আমরা আসলে দেখে এটার ওখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না। এই অল্প চাকরি লাইফ এবং আমার সামগ্রিক লাইফের মধ্যে বাচ্চাটাকে যখন আমি কোলে নিলাম, সবচেয়ে সেরা একটা মুহূর্ত আমার মনে হলো। বাচ্চার অভিভাবক নির্ধারণের বিষয়টি আদালতে প্রক্রিয়াধীন। একটা স্থানীয় একটা দম্পতির কাছে আপাতত আমরা রেখেছি, আমরা কোর্টে প্রেয়ার দিয়েছি, কোর্টকে অবহিত করছি এবং বিজ্ঞ আদালত যেটা সিদ্ধান্ত দিবে সেইভাবে আমরা বিজ্ঞ আদালতের আদেশ মতে যে দম্পতিকে দেওয়া হবে তাকে আমরা বাচ্চাটা বুঝিয়ে দিই। শোয়েব রহমান, যমুনা নিউজ, চট্টগ্রাম।
বিদেশে টাকা পাচারের সুনির্দিষ্ট কোনো তথ্য নেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছেও। পররাষ্ট্র সচিব বলছেন, দ্বৈত নাগরিক কারো তথ্য জোগাড়ের কোনো পন্থা নেই দূতাবাসগুলোর। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট কিংবা দুর্নীতি দমন কমিশন বা সিআইডির কাছে সুনির্দিষ্ট তথ্য থাকলে ইন্টারপোলের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব বলে মনে করেন তিনি। চলমান বাজেট অধিবেশনে উত্তাপ ছড়িয়েছে বিদেশে টাকা পাচারের ঘটনা। ব্যাংকের টাকা লুট করে তাদের সেই সুবিধা দেওয়ার জন্য দুদকের একটি অফিস, হেড অফিস আপাতত বাংলাদেশে রাখার দরকার নাই, ওটা কানাডায় সৃষ্টি করুক। কেবল বিএনপি বা জাতীয় পার্টি নয়, সরকারি দলের কেউ কেউ বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন জাতীয় সংসদে। মার্কিন সংস্থা জিএফআই এর হিসেবে বছরে দেশ থেকে অবৈধভাবে বিদেশে চলে যাচ্ছে প্রায় 1 লাখ কোটি টাকা। গেল 7 বছরে এই পরিমাণ কয়েক লাখ কোটি টাকায় দাঁড়িয়েছে। প্রশ্নের মুখে সংসদে কোনো সদুত্তর দিতে পারেননি খোদ অর্থমন্ত্রীও। সেগুলো একদম বন্ধ হয়ে গেছে আমি বলবো না। বিদেশে বাংলাদেশিদের অর্থ পাচার প্রসঙ্গে দূতাবাসগুলো কি জানে, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিবের ব্যাখ্যা, দ্বৈত নাগরিকদের ব্যাপারে তথ্য জানা কঠিন। একজন বিদেশি নাগরিক হয়তো অরিজিনালি বাংলাদেশ, বাট বর্তমানে হয়তো তার নাগরিকত্ব আছে হয়তো অন্য একটি দেশে, তো তার ব্যাপারে তথ্য চাইলেই কিন্তু ওদের যে রেলিভেন্ট অর্গানাইজেশনস আছে তারা কিন্তু দিতে বাধ্য নয়, বিকজ তাদের দেশের যে সমস্ত প্রাইভেসি অ্যাক্টস আছে বা অন্যান্য আছে সেগুলো দ্বারা তারা প্রোটেক্টেড। সরকারের শীর্ষ এই কূটনীতিক জানান, কেন্দ্রীয় ব্যাংক ও দায়িত্বশীল সংস্থাগুলো সুনির্দিষ্ট তথ্য দিতে পারলে এই ইস্যুতে ইন্টারপোলের সহযোগিতা পাওয়া সম্ভব। ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আছে আপনার বাংলাদেশ ব্যাংকে, আমাদের দুদক আছে, আমাদের এসবি আছে, আমাদের ইমিগ্রেশন অথরিটিস আছে, এরা আইন ভাঙার বিষয়গুলো দেখবে। কেউ যদি আমাদের দেশে কনভিক্টেড হয় সেখানে তার লিগাল কি আছে, সেগুলা কিছু ফেসিলিটেশনের ব্যাপার আছে, সেগুলো ফরেন মিনিস্ট্রি করছে বা আগামীতেও করবে। কেউ যদি পয়সা বিদেশে পাচার করে থাকে এবং সেটা যদি কোনো ধরনের ক্রিমিনাল ইনভলভমেন্ট থাকে, তাহলে আমরা অলওয়েজ ইন্টারপোলের মাধ্যমে আমরা সেটা টেক আপ করতে পারি। কানাডা সহ বিভিন্ন দেশে অর্থ পাচার যারা করছেন তাদের মধ্যে সরকারি কর্মকর্তার সংখ্যায় বেশি। কিছুদিন আগে এমন মন্তব্য করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। রাতের বাংলাদেশের সময় হলো একটা বিরতি, তবে মনে করিয়ে দিতে চাই আপনারা সবাই ঘরে এবং ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার নিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। সঙ্গেই থাকুন। করোনা আর আওয়ামী লীগ এই দুই দানব মিলে দেশকে তছনছ করে ফেলছে, এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। বলেন, সাইবার ওয়ারে ক্ষমতাসীনরা প্রতিনিয়ত মিথ্যা ছড়িয়ে যাচ্ছে, এই প্ল্যাটফর্মে বিএনপি দুর্বল। ফখরুল বলেন, মিথ্যা প্রচার করতে করতে জিয়াউর রহমানকে পাকিস্তানের চর বানিয়ে ফেলা হয়েছে, কিন্তু জিয়া ছিলেন গণতন্ত্রের প্রবক্তা, তাই সরকার যতই তার নাম মুছে ফেলার চেষ্টা করুক তারা সফল হবে না। একদিকে আওয়ামী লীগ শত্রু, আরেকদিকে করোনা শত্রু, দুই দানব তছনছ করে দিচ্ছে সবকিছু, ফলে আমরা বাধাগ্রস্ত হচ্ছি। কিন্তু এ থেকে জয় করতে হবে, জয় করতে হবে, এই জয় করেই এগোতে হবে। তো জিয়াউর রহমান তো আমাদের ইতিহাসে, আমাদের রক্তে, আমাদের মজ্জায় চলে গেছে। বিএনপির বহুদলীয় গণতন্ত্র ছিল বহুদলীয় তামাশা, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, ক্ষমতায় যেতে ফখরুল সাহেবরা রঙিন চশমায় স্বপ্ন দেখছেন। সকালে বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি। বলেন, 2006 সালে 1,25,00,000 ভুয়া ভোটার দিয়ে বিএনপি গণতন্ত্রের কফিনে শেষ পেরেক মারতে চেয়েছিল। দলীয় লোককে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করতে গিয়েই বিএনপি 111 সৃষ্টি করেছিল। আর কোনো নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়ে বিএনপি আবারও প্রমাণ করেছে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। রঙিন চশমা। বিএনপির বহুদলীয় গণতন্ত্র ছিল বহুদলীয় তামাশা। দুর্নীতি, হাওয়া ভবন প্রতিষ্ঠা, দখল আর ভোট জালিয়াতির মাধ্যমে গণতন্ত্রের অগ্রযাত্রাকে তারাই ব্যাহত করতে চেয়েছিল। সর্বশেষ নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়ে বিএনপি আবারও প্রমাণ করেছে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। করোনাকালে নতুন করে দরিদ্র হবার তথ্য অস্বীকার করেছেন অর্থমন্ত্রী মোস্তফা কামাল। বলেছেন, কোন উপায়ে, কোন কৌশলে জরিপ করে গবেষণা সংস্থাগুলো এই তথ্য পেয়েছে তা জানা নেই।
এক্ষেত্রে সরকারি সংস্থা বিবিএস অথবা বিআইডিএস এর তথ্য গ্রহণযোগ্য হবে। অর্থনৈতিক এবং ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে কোনো দুর্বল দিক নেই, সবকিছুই বাস্তবায়নযোগ্য। বাস্তবায়ন শুরু হলে পিছিয়ে পড়া মানুষই উপকারভোগী হবে বলেও আশ্বস্ত করেন মন্ত্রী। তিনি জানান, চলতি অর্থ বছরের প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে 6.1 ভাগ। মে জুন মাসে অর্থনীতি ইতিবাচক অবস্থায় ছিল, তাই লক্ষ্যের চেয়ে বেশি হবে প্রবৃদ্ধি। বৈঠকে 3 পার্বত্য জেলায় অপটিক্যাল ফাইবার কেবল সংযোগ স্থাপনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। মোট অনুমোদন হওয়া প্রস্তাব সংখ্যা 12টি। বসবাসযোগ্য শহরের তালিকায় তলানিতে রাজধানী ঢাকা। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের চালানো সমীক্ষায় 140টি শহরের মধ্যে ঢাকার অবস্থান 137তম। মূলত স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, শিক্ষা, সংস্কৃতি, পরিবেশ এবং অবকাঠামোগত বিষয়ের উপর ভিত্তি করে এই গবেষণা চালায় সংস্থাটি। গড়ে 33.5 পয়েন্ট নিয়ে এই তালিকায় শেষ 4টি দেশের মধ্যে অবস্থান পেয়েছে ঢাকা। এদিকে ভিয়েনাকে টপকে এবছরের সবচেয়ে বাসযোগ্য শহরের তালিকায় শীর্ষে নিউজিল্যান্ডের অকল্যান্ড, দ্বিতীয় অবস্থানে জাপানের ওসাকা। তালিকায় শীর্ষে থাকা সেরা 10 শহরই নিউজিল্যান্ড, জাপান, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডের দখলে। এর আগে 2019 সালের এই তালিকায় ঢাকার অবস্থান ছিল 138তম আর 2018 সালে ছিল 139তম। অতি ভারী বর্ষণ হলেও 3 ঘন্টার মধ্যেই রাজধানীর জলাবদ্ধতা নিরসন হবে এমন পরিকল্পনা নিয়ে কাজ করছে দক্ষিণ সিটি কর্পোরেশন। সকালে যাত্রাবাড়িতে শেখ রাসেল পার্কের উদ্বোধন শেষে এই কথা জানান মেয়র ফজলে নূর তাপস। বলেন, স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় কাজ চলছে। এর আগে রাজারবাগে জলাবদ্ধতার কারণ অনুসন্ধানে যান মেয়র। সামান্য বা ভারী বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানীর বিভিন্ন এলাকা। এতে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। প্রতি বছরই জলাবদ্ধতা নিরসনের আশ্বাস দেন জনপ্রতিনিধিরা, কিন্তু দুর্ভোগ তো কমেই না, বরং বর্ষা এলেই ভোগান্তির মাত্রা বাড়ে কয়েক গুণ। এমন বাস্তবতায় আবারও দ্রুত জলাবদ্ধতা নিরসনের আশ্বাস দিলেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র। দীর্ঘদিনের জলাবদ্ধতার কারণ অনুসন্ধানে বুধবার রাজারবাগ এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় বেশ কিছু ত্রুটি খুঁজে পান মেয়র। আমি কি ভাইসা আসছি, আকাশ থেকে আসছি, কি করলো সেটা দেখতে হবে, শুধু দপ্তরে পয়সা করলে হবে না। মেয়র জানান, রাজারবাগ পুলিশ লাইন্স থেকে আসা ময়লাই এলাকার জলাবদ্ধতার বড় কারণ। আমরা দেখলাম যে পুলিশ লাইনের ভিতর থেকে প্রচুর পরিমাণের দৈনন্দিন বর্জ্য এসে সরাসরি নর্দমাগুলো বন্ধ করে দিচ্ছে। এটা কোনোভাবে কাঙ্ক্ষিত না, সম্পূর্ণরূপে অনাকাঙ্ক্ষিত। মেয়র জানান, দ্রুততম সময়ের মধ্যে রাজধানীবাসীকে জলাবদ্ধতা থেকে রেহাই দিতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে দক্ষিণ সিটি কর্পোরেশন। অতি ভারী বৃষ্টি হয় তাহলে 3 ঘন্টা, যদি ভারী বৃষ্টি হয় তাহলে 2 ঘন্টা, আর যদি মাঝারি ভারী বৃষ্টি হয় ইনশাআল্লাহ আমরা 1 ঘন্টার মধ্যেই আমাদের সকল জনবল নিয়ে মাঠ পর্যায়ে কাজ করে আমরা ইনশাআল্লাহ ঢাকাবাসীকে 1 ঘন্টার মধ্যে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে চলেছে। এর আগে শান্তিনগরে বরুজা স্থানান্তর কেন্দ্র ও যাত্রাবাড়িতে শেখ রাসেল শিশু পার্কের উদ্বোধন করেন মেয়র তাপস। নাজমুল সাইদ, যমুনা নিউজ, ঢাকা। রাতের বাংলাদেশের সময় হলো আরও একটা বিরতির। দর্শক, আবারও মনে করে দিতে চাই, আপনারা সবাই ঘরে এবং ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। আমাদের সঙ্গেই থাকুন। প্রশ্নবিদ্ধ ডিজিটাল নম্বর প্লেটের সেবা। মোটা অঙ্কের টাকা দিয়ে নম্বর প্লেট নিলেও কাঙ্ক্ষিত সেবা মেলেনি, অথচ সড়কে শৃঙ্খলা, চুরি হওয়া গাড়ি উদ্ধার ও শনাক্তের প্রতিশ্রুতিতে শুরু হয়েছিল এই কার্যক্রম। পুলিশ বলছে, চুরি হওয়া গাড়ি উদ্ধার তো দূরের কথা, দুর্ঘটনা কবলিত গাড়ির তথ্য তাৎক্ষণিক মেলে না ডিজিটাল নম্বর প্লেট থেকে। নাজমুল সাইদের রিপোর্ট। মোটরসাইকেল বা গাড়ি চুরির ঘটনা নিত্যদিনের। চুরি হওয়া এসব গাড়ি উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হলেও শেষমেশ হতাশই বেশিরভাগ ভুক্তভোগী। সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট নেমে দেখে আমার বাইকটা নাই। সুমন মিয়া 2 বছর আগে হারিয়েছেন তার পছন্দের মোটরসাইকেলটি। থানা থেকে গোয়েন্দা পুলিশ সব জায়গায় ধর্ণা দিয়েছেন, শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়েছেন। অথচ তার মোটরসাইকেলে ছিল ডিজিটাল নম্বর প্লেট। ডিজিটাল নম্বর প্লেট একটা কিট থাকে, তার মাধ্যমে বাইক হারালে পাওয়া যাবে, কিন্তু আসলে তাও পেলাম না। তাহলে ডিজিটাল নাম্বার প্লেটের সুবিধাটা কি, এটাই বুঝলাম না।
গাড়ি চুরি প্রতিরোধ ও ট্র্যাকিং করে উদ্ধারসহ বেশ কিছু সুবিধার প্রতিশ্রুতি দিয়ে ডিজিটাল নম্বর প্লেট বাধ্যতামূলক করা হয় 2012 সালে, কিন্তু 9 বছরেও মেলেনি কাঙ্ক্ষিত সেবা। এখন পর্যন্ত 30 লাখ গাড়িতে ডিজিটাল নম্বর প্লেট লাগানো হয়েছে। গাড়ি ভেদে 2 থেকে 5 হাজার টাকা ফি দিতে হয় বিআরটিএকে। পুলিশও বলছে সড়কের শৃঙ্খলা ও চুরি হওয়া গাড়ি উদ্ধারে পুরাতন পদ্ধতি ব্যবহার করছে তারা। আমাদের ম্যানুয়াল সোর্স তো আমরা কাজে লাগে এবং একই সাথে ট্রেডিশনাল যে টেকনোলজিক্যাল যে হেল্প সেটির মাধ্যমে আমরা আমাদের কাজটিকে সমাধান করার চেষ্টা করি। একটা অ্যাক্সিডেন্ট হলে আমরা তার সব ধরনের ইনফরমেশন আমরা নিতে পারতাম, কিন্তু আমাদের হাতে সেই ধরনের সুযোগ দেওয়া হয় না। বিআরটিএ বলছে ডিজিটাল নম্বর প্লেটে আধুনিক প্রযুক্তি না থাকায় সার্বক্ষণিক ট্র্যাকিংয়ের সুযোগ নেই। এটা তো স্যাটেলাইট ভিত্তিক না যে সারাক্ষণই যেখানেই গেল আমরা ধরতে পারলাম, এটা তা না। এইটাই হলো এর একটু কি বলবো দুর্বলতা। বিআরটিএর গাড়ি শনাক্তকরণ স্টেশন রয়েছে মাত্র 12টি, সবগুলোই ঢাকায়। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন সঠিক নজরদারি ও জবাবদিহিতার অভাবেই সেবা থেকে বঞ্চিত মানুষ। পরিসংখ্যানগতভাবে আমি অনেক উল্লাস করতে পারি, পরিতৃপ্তি লাভ করতে পারি যে আমি এত টাকার অঙ্কে এতগুলি প্রজেক্ট করেছি, এটার অর্থ এই দাঁড়ায় না আমি টেকসই কোনো উন্নয়ন পেয়েছি। নাজমুল সাইদ, যমুনা নিউজ, ঢাকা। ইসির বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও গুরুতর অসদাচরণের অভিযোগ তদন্তে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবির সমর্থনে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন। আজ ভার্চুয়ালি এই কর্মসূচির উদ্বোধন করা হয়। গত 14 ডিসেম্বর দেশের 42 জন বিশিষ্ট নাগরিক নির্বাচন কমিশনের বিরুদ্ধে 9টি সুনির্দিষ্ট অভিযোগ আনে। পরে অভিযোগ তদন্তে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি দেয় সুজন। চলতি বছরের 17 জানুয়ারি আরেক দফা চিঠি দেওয়া হয় রাষ্ট্রপতিকে। সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, আগামী 1 মাস গণস্বাক্ষর সংগ্রহ করা হবে, পরে তা পৌঁছে দেওয়া হবে রাষ্ট্রপতির কাছে। কুড়িগ্রামে উত্তরবঙ্গ জাদুঘরের নিজস্ব ভবনের নির্মাণ কাজ উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। বিকেলে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কাজের উদ্বোধন করেন তিনি। জাদুঘরটি নির্মাণ ব্যয় ধরা হয়েছে 2,15,69,000 টাকা। জাদুঘরে থাকবে পানির ফোয়ারা, লাইব্রেরি ও ক্যাফেটেরিয়া, সেমিনার হল, ওপেন থিয়েটার, প্রতিবন্ধীদের জন্য বিশেষ র্যাম্প এবং গোলাকার দৃষ্টিনন্দন আর্চ। রাতের বাংলাদেশের সময় হলো আরও একটা বিরতির। তবে আবারও মনে করে দিতে চাই, আপনারা সবাই ঘরে এবং ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। সঙ্গেই থাকুন। কানাডায় ইসলাম বিরোধী মনোভাব বা ধর্মবিদ্বেষের কোনো স্থান নেই। ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে সব অপতৎপরতা, এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। মঙ্গলবার সন্ধ্যায় অন্টারিও রাজ্যের শোক সভায় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, শুধু মুসলিম নন, যে কোনো ধর্মের মানুষের জন্য নিরাপদ হতে হবে কানাডার প্রতিটি শহর। এর জন্য কমাতে হবে সন্ত্রাসবাদ সৃষ্টি হয় এমন চিন্তাভাবনা। রোববার শপিং মলের বাইরে পাকিস্তানি বংশোদ্ভূত একটি পরিবারের উপর পিকআপ তুলে দেয় আততায়ী। এতে প্রাণ হারানো ওই পরিবারের 4 সদস্য। সৌভাগ্যবশত প্রাণে বাঁচে 9 বছরের শিশু। ঘটনাস্থল থেকে নাথানেল ভেল্টম্যান নামে 20 বছর বয়সী হামলাকারীকে আটক করেছে পুলিশ। Islamophobia is real. সত্যিকার অর্থে রয়েছে ইসলাম ভীতি, বর্ণবিদ্বেষও বিদ্যমান, কিন্তু আমাদের কমিউনিটি, সমাজ, দেশে এগুলোর কোনো জায়গা নেই। ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে অপতৎপরতা। যখনই আমাদের সন্তান বা প্রবীণদের উপর আঘাত আসবে, সবাই মিলে আমরা হেইট ক্রাইম, সন্ত্রাসবাদ, ধর্মবিদ্বেষকে না বলবো। বায়োবাবলের বিধিনিষেধ উপেক্ষা করে নেট অনুশীলন করেছিলেন মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসান। স্পর্শকাতর বিষয় বলে প্রিমিয়ার ক্রিকেটের আয়োজক সিসিডিএম এর তদন্ত কমিটির সামনে ডাক পড়েছে তার। সাথে ম্যানেজার সাজ্জাদ শিপন। নিজেদের ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ করেন তারা। অভিযোগ থেকে মেলে রেহাই। তবে সিসিডিএম চেয়ারম্যান জানিয়েছেন, বায়োবাবল ইস্যুতে ভবিষ্যতে আর কোনো ছাড় দেয়া হবে না। মিরপুরের ইনডোরে বায়োবাবলের বিধিনিষেধ উপেক্ষা করে বহিরাগত বোলারদের নিয়ে নেট প্র্যাকটিস করেছিলেন সাকিব আল হাসান। সেদিন ছবিও তুলেছিলেন এক ভক্তের সাথে। এই সবই ছিল বিপুল অর্থ ব্যয়ে লিগে ক্রিকেটারদের জন্য প্রণীত বায়োবাবল নীতিমালার লঙ্ঘন। বিষয়টি নিয়ে গণমাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় উঠলে
নড়ে চড়ে বসে আয়োজক সিসিডিএম। বিবৃতি দিয়ে জৈব সুরক্ষা বলয় ভঙ্গের অভিযোগটি তদন্ত শুরু করে তারা। ৮ জুন তদন্তে ভার্চুয়াল শুনানির মুখোমুখি হন মোহামেডান অধিনায়ক সাকিব আল হাসান ও ম্যানেজার সাজ্জাদ হোসেন শিপন, যেখানে শর্তহীনভাবে দুঃখ প্রকাশ করে অভিযোগ থেকে রেহাই পায় ঐতিহ্যবাহী দলটি। হিয়ারিংয়ে আমাদের বিসিবি ডাইরেক্টর এবং টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান জালালউদ্দিন সাহেব ছিলেন, আমাদের বিসিবি সিইও, মেম্বার সেক্রেটারি অফ সিসিডিএম অ্যান্ড ক্লাব অথরিটি থেকে আমাদের মোহামেডান ক্লাবের টপ ম্যানেজমেন্ট ছিলেন, ক্লাব ম্যানেজার ছিলেন সাকিব আল হাসান ছিলেন। আনফর্চুনেটলি যে ব্রিচ হয়েছে তারাও সেটা দেয়ার অ্যাওয়্যার অফ ইট এবং তারা সেটাও শেয়ার করেছেন অ্যান্ড তারা দুঃখ প্রকাশ করেছেন। ক্রিকেটারদের আবাস 4 হোটেলে আছেন কমপ্লায়েন্স ম্যানেজার। বোর্ডের কয়েকজন চিকিৎসক আছেন দায়িত্বে। সিসিডিএম এর এমন প্রক্রিয়া সম্পন্ন করতে খরচ প্রায় 7 কোটি টাকা। যে কোনো পক্ষে সামান্য ভুলে ভেস্তে যেতে পারে পুরো বায়োবাবল প্রক্রিয়াটি, যে কারণে কোনো ছাড় দিতে চায় না সিসিডিএমও। যাতে সামনে আবার এরকম কোনো ব্রিচ না হয় সেই কারণে মোহামেডান ক্লাব কর্তৃপক্ষ এবং প্লেয়ারকেও আমরা একটা লেটার নোটিস আমরা দিব এবং আমরা আশা করছি আমরা টুর্নামেন্টটাকে সাকসেসফুলি কন্টিনিউ করতে। বায়োবাবল নিশ্চিতে সাকিব আর মোহামেডানকে তদন্তের আওতায় আনার বিষয়টি সবার জন্য সিসিডিএম এর সতর্কবাণী হলেও প্রত্যাশা এখন বিষয়টি যেন বজ্র আটনি ফস্কা গেরোর মতো না হয়। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস, ঢাকা। আর এই ছিল রাতের বাংলাদেশে। আবারও মনে করে দিতে চাই, আপনারা সবাই ঘরে এবং ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।